আমাদের অনলাইন ডিজিটাল এই টিউটোরিয়াল ক্লাসে আমি সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমি যে বিষয়টি তোমাদের কাছে তুলে ধরতে চাইছি সেটি হলো যে সকল ছাত্রছাত্রী সদ্য মাধ্যমিক পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছ এবং উত্তীর্ণ হওয়ার পর যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য যারা ইতিহাস বিষয়কে রাখতে চাইছো, তোমাদের উদ্দেশ্যে আজ আমি কিছু বার্তা দিতে চাইছি। অনেকেই হয়তো ভাবছো যে আমরা ইতিহাস পড়ে পরবর্তীকালে আমরা কোনো সুযোগ সুবিধা কি পাবো। এ প্রসঙ্গে আমি একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা যখন উচ্চ মাধ্যমিক পাস করার পর তোমরা যখন গ্র্যাজুয়েশনে ভর্তি হবে বা তোমরা যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, তারপর তোমরা যে সকল চাকরির পরীক্ষায় তোমরা অবতীর্ণ হবে, সকল পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু ইতিহাসের কিন্তু একটা বড় ভূমিকা আছে। ম্যাক্সিমাম পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো হবে, ডাব্লিউবি যে পুলিশ বলতে পারো বা ডাব্লিউবি সিভিল সার্ভিস বলতে পারো, বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু ইতিহাসের একটা বড় ভূমিকা আছে। কাজেই তোমরা যদি এখন থেকে ইতিহাসটা পড়তে শুরু করো, আমি নিশ্চিত তোমরা পরবর্তীকালে তোমাদের এই ইতিহাসটা কিন্তু অনেক ক্ষেত্রে কাজে আসবে। এবং যেহেতু এখন স্পেশালাইজেশনের যুগ, পরবর্তীকালে যারা তোমরা সরকারি চাকরির ক্ষেত্রে যোগ দিতে চাইবে, সে শিক্ষকতায় হোক বা অধ্যাপনায় হোক, সেক্ষেত্রেও কিন্তু ইতিহাসের একটা ভূমিকা থাকবে। তো আজকে আমি তোমাদের কাছে যে বিষয়টি সম্পর্কে তুলে ধরতে চাই, যে যারা 11-এ ভর্তি হবে, একাদশ শ্রেণীতে ইতিহাস নিয়ে ভর্তি হবে, তোমাদেরকে নতুন যে সিলেবাস 2024 সালে যেটা করা হয়েছে, যেটা তোমাদের ক্ষেত্র বা তোমাদের সময়কাল থেকে যে সিলেবাসটি বাস্তবে কার্যকরী হবে, সেখানে দেখানো হয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর টোটাল সিলেবাসটিকে 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, 4টি সেমিস্টারে বিভক্ত করা হয়েছে। একাদশ শ্রেণীতে তোমাদেরকে পড়তে হবে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার, এবং দ্বাদশ শ্রেণীতে তোমাদেরকে পড়তে হবে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার। তো সেক্ষেত্রে তোমাদের একাদশ শ্রেণীতে যেহেতু তোমরা ভর্তি হবে, তোমাদেরকে প্রথম সেমিস্টার অর্থাৎ প্রথম 6 মাস তোমরা কি পড়বে এবং কোন ইতিহাসের কোন কোন বিষয়গুলো সম্পর্কে তোমাদের জানতে হবে, কোন কোন বিষয়গুলো নিয়ে তোমাদেরকে পড়াশোনা করতে হবে, সেই সম্পর্কে আমি আজকে সিলেবাস সংক্রান্ত ধারণা যদি স্পষ্ট করে বলি, সেটা আমি আজকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের এই একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের যে সিলেবাস আছে, সেই সিলেবাসটিকে মূলত 3টে ইউনিটে বিভক্ত করা হয়েছে। এবং এই সিলেবাসে টোটাল তোমাদের থিওরি 40 নাম্বার এবং তোমাদের প্রজেক্ট হচ্ছে 10 নাম্বার, অর্থাৎ 50 নাম্বার তোমাদেরকে এই একটা সেমিস্টারের জন্য পড়তে হবে। অর্থাৎ যদি আরও সরলীকরণ করে বলা যায়, যে তোমাদের টোটাল 4টে সেমিস্টার তোমাদের ইতিহাস পড়তে হবে 200 নম্বর, তার মধ্যে প্রতিটা সেমিস্টারে 50 নম্বর করে। 50-এর মধ্যে আবার 40 নম্বর থাকছে থিওরি এবং 10 নম্বর তোমাদের প্রজেক্টের জন্য বরাদ্দ করা হয়েছে। তো এই যে 40 নম্বরের মার্কস আমরা ফার্স্ট সেমিস্টার একাদশ শ্রেণীতে পড়ব, এক্ষেত্রে তোমাদেরকে যেটা পড়তে হবে সেটি হচ্ছে টোটাল 3টে ইউনিটে তোমাদেরকে এই সিলেবাসটিকে বিভক্ত করা হয়েছে। প্রথম ইউনিট যেটা বলা হয়েছে, সেই প্রথম ইউনিটে আমাদেরকে উল্লেখ করা আছে যে ইতিহাসকে বোঝা এবং অতীত সম্পর্কে ধারণা লাভ করা। আমরা ইতিহাস পড়তে গেলে আমাদের কোন কোন বিষয় সম্পর্কে জানতে হবে, সেটা আমাদের এখানে উল্লেখ করা হয়েছে। এখানে সিলেবাসে একটি লেখা আছে, সেটি হচ্ছে প্রাক ইতিহাস, প্রাইতিহাস ও ইতিহাস এর প্রাথমিক উৎস এবং তাদের প্রকৃতি, ইতিহাস লিপিবদ্ধকরণের বিভিন্ন তথ্য এবং তার ব্যাখ্যা, মধ্যযুগীয় ভারতের ইতিহাস রচনায় ইন্দো পার্সিয়ান ঐতিহ্যের ভূমিকা, ইতিহাসের সময় ও তার কাল সম্পর্কিত ধারণা, ইতিহাসের যুগ বিভাজনের পর্যায়সমূহ ও তার রৈখিক বিবরণ। তো এই যে প্রথম ইউনিটের সিলেবাস এটা উল্লেখ করা আছে, এখান থেকে আমাদের কি কি বিষয় আলাদা আলাদা করে জানতে হবে সে সম্পর্কে যদি আমি বলি, তাহলে আমাদেরকে প্রথম যে বিষয় সম্পর্কে এখানে আলোকপাত করতে হবে, সেটি হচ্ছে এখানে স্পষ্টত আমাদেরকে লক্ষ্য করতে হবে যে প্রথমে আমাদের ধারণা নিতে হবে ইতিহাস সম্পর্কে। অর্থাৎ ইতিহাস কি, ইতিহাস কাকে বলে, ইতিহাস বলতে আমরা কি বুঝি, এই সংক্রান্ত ধারণা কিন্তু আমাদের
প্রথমে নিতে হবে। এবং যেটা আমরা জেনে এসছি বা বুঝে এসছি ইতিহাস বলতে, যেটা আগের ভিডিও আমি বলার চেষ্টা করেছি, যে আমরা একটি প্রাথমিক ধারণা আমাদের মধ্যে আছে যে অতীত যুগের কথা বা অতীতের ঘটনাই হলো ইতিহাস। অর্থাৎ অতীতে যা ঘটে গেছে, বা আরও সোজা করে বললে আগে যা ঘটেছে সেটাই হচ্ছে আমাদের ইতিহাস। এই সম্পর্কে ধারণা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু রাখতে হবে। এবং সেই জায়গা থেকে আমরা ইতিহাসের যে বিভিন্ন যুগ বিভাজন, সেটাও কিন্তু আমাদের এই ইউনিটের মধ্যে আছে। যুগ বিভাজন বলতে কি? দেখো, ইতিহাসকে সাধারণত আমরা যে যুগে ভাগ করি, 3 ভাগে ভাগ করি। এক হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগ, একটা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ, আর একটি হচ্ছে ঐতিহাসিক যুগ। তো এই যে প্রাগ ঐতিহাসিক, প্রায় ঐতিহাসিক এবং ঐতিহাসিক যুগ, এই যুগ সম্পর্কে আমাদের ধারণা লাভ করা। দেখো, একটা সময় ছিল যে সময়কালে কিন্তু আমরা ইতিহাসের কোনো লিখিত তথ্য কিন্তু পাওয়া যায়নি। মানে ইতিহাস, যে সময়কালটাকে আমরা ইতিহাস বলছি, অতীত বলছি, তারও একটা অতীত আছে, তারও আগে একটা ঘটনা ঘটে গেছে, ইতিহাসেরও পূর্বের ঘটনা, যেটাকে আমাদের ধারণা করতে হয়, আমরা যেটাকে অনুমান করতে পারি মাত্র, সে সম্পর্কে কোনো তথ্য আমরা পাই না, সে সম্পর্কে কোনো কিছুই আমরা জানি না। এটিকে বলা হয় প্রাগ ঐতিহাসিক যুগ, অর্থাৎ ইতিহাসের পূর্বে, প্রাগ অর্থাৎ প্রাক, ইতিহাসের পূর্বের ঘটনা। তারপর কিছু কিছু বিষয় আমাদের কাছে আস্তে আস্তে যখন দিন যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু সময়কালের ইতিহাস আমরা কিছু কিছু তথ্য পাই, সেই সময়কালটাকে প্রায় ইতিহাস বলা হয়। আর যে সময়কাল ইতিহাস থেকে আমরা বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন লিখিত তথ্য আমরা লাভ করি, সেই সময়কালটাকে ঐতিহাসিক যুগ বলা হয়। তাই 3টে যুগের কি ধারণা আছে সেটা আমাদের কিন্তু প্রথম ইউনিটের মধ্যে আলোচনা করতে হবে। এছাড়াও প্রথম ইউনিটের মধ্যে যে বিষয়টি আছে, ইতিহাসের লিপিবদ্ধ করার বিভিন্ন উপাদান, আমরা ইতিহাসটা কোথা থেকে জানবো, কোথা থেকে পড়ব, এবং সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে ইতিহাস রচনা করার ক্ষেত্রে বিভিন্ন যে উপাদান, ইতিহাসের উপাদান, কারণ ইতিহাস সোর্স ছাড়া, উপাদান ছাড়া কোনো ইতিহাস হয় না। কোনো ইতিহাস কিন্তু কোনো বানানো গল্প নয়, ইতিহাস কিন্তু কোনো মন করা কথা নয়, ইতিহাস সম্পূর্ণটাই তথ্য নির্ভর। আগে যা ঘটেছে তার নির্দিষ্ট তথ্য যদি আমরা পেয়ে থাকি, তাহলে কিন্তু আমরা ইতিহাস সম্পর্কিত ধারণা আমরা পাবো। তাই ইতিহাসের এই উপাদান কি আছে? ইতিহাসের উপাদান বলতে সাধারণত আমরা 2 ধরনের উপাদানের কথা জানি। একটি হচ্ছে সাহিত্যিক উপাদান, একটি হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। সাহিত্যিক উপাদানটি অর্থাৎ লিখিত উপাদান যা পাওয়া যায়, এটিকে বিভিন্ন দেশীয় সাহিত্য উপাদান, বিদেশীয় সাহিত্যিক উপাদান, ধর্মীয় সাহিত্যিক উপাদান, এই ধরনের বিভিন্ন ভাগে আমরা ভাগ করতে পারি। অর্থাৎ দেশীয় লেখকরা যেগুলো লিখেছে সেগুলি দেশীয় সাহিত্য উপাদান, বিদেশীয় বারে বারে ভারতবর্ষ বিভিন্ন সময় বিভিন্ন ভ্রমণকারীরা এসছে, তারা যা লিখেছে সেগুলি বিদেশীয় সাহিত্যিক উপাদান। এবং পরবর্তীকালে এছাড়াও বিভিন্ন ধর্মীয় সাহিত্য ভারতবর্ষের যেগুলো আছে, সেগুলোও কিন্তু ইতিহাস রচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করে। এই সাহিত্যিক উপাদানগুলি কিন্তু আমাদের ইতিহাস রচনার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য অবদান রাখে। এছাড়াও আরেক ধরনের উপাদান আছে যেটিকে বলা হয় প্রত্নতাত্ত্বিক উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে কি? যে বিভিন্ন লিপি, বিভিন্ন শিলালেখ, বিভিন্ন রাজরাজাদের মুদ্রা, বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য, এই সমস্ত বিষয় থেকেও কিন্তু আমরা ইতিহাস জানতে পারি। একটি মুদ্রার মধ্যে আমরা দেখো কোনো একটা রাজার তার ছবি দেখতে পাই, আমরা সমুদ্রগুপ্তের মুদ্রার মধ্যে দেখতে পাই যে তিনি একটা বাদ্যযন্ত্র বাজাচ্ছেন। এ থেকে আমরা অনুমান করতে পারি যে তিনি সঙ্গীতের প্রিয় ছিলেন। অর্থাৎ এইভাবে আমরা মুদ্রা থেকেও কিন্তু অনেক ইতিহাসের তথ্য কিন্তু আমরা পেয়ে থাকি। এইভাবে প্রত্নতাত্ত্বিক উপাদান এবং সাহিত্যিক উপাদান, এই 2 ধরনের উপাদান কিন্তু আমাদের ইতিহাস রচনা করার ক্ষেত্রে যথেষ্ট কার্যকরী ভূমিকা নেয়। আরেকটি বিষয় হচ্ছে আমাদের মধ্যযুগ ইতিহাস রচনা করার ক্ষেত্রে ইন্দো পার্সিয়ান প্রভাব। আস্তে আস্তে ভারতবর্ষে যখন পার্সিয়ান সাহিত্য বিভিন্ন আসছে, বিভিন্নভাবে যখন ভারতবর্ষে তুর্কিদের আগমন ঘটছে, সেই সময়কালে এই বিভিন্ন সাহিত্যের মধ্যে যে মিশ্রণ দেখা যাচ্ছে, এটাও কিন্তু তার ভারতবর্ষের সাহিত্য রচনায় কতখানি প্রভাব বিস্তার করেছে। বারে বারে বিভিন্ন বাইরে থেকে পর্যটকরা এসছে, তারা তাদের মতো করে লিখেছে, সেই বিষয়টা আলোচনা করা যেতে পারে। এছাড়াও আমাদের এই যে ঐতিহাসিক যুগের কথা বললাম, এই ঐতিহাসিক যুগও কিন্তু লক্ষ্য করা যায় যে যুগ বিভাজনের কথা বলা হচ্ছে। এই যুগ বিভাজনের ক্ষেত্রেও কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ঐতিহাসিক যুগকে সাধারণত আমরা 3 ভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ।
এই প্রাচীন যুগ কোন সময়কাল থেকে কোন সময়কালকে আমরা বলবো, কোন সময়কালটিকে আমরা মধ্যযুগ বলবো, কোন সময়কালটিকে আমরা আধুনিক যুগ বলবো, এরও একটা বিস্তারিত ধারণা কিন্তু আমাদের এই প্রথম ইউনিটের মধ্যে দেওয়া হবে। হঠাৎ করে প্রাচীন যুগ থেকে কি মধ্যযুগ চলে গেল, তার মাঝখানে সময়কালটা কতখানি, সেই সময়কালটাকে কি সময়কাল বলা হবে, সেটি তো আদি মধ্যযুগ বলে অনেক ঐতিহাসিকরা উল্লেখ করতে চেয়েছেন বা করেছেন। তাহলে এই যে যুগের বিভাজন, এটাও কিন্তু আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় এই অধ্যায়ের মধ্যে আলোচনা। এবং আমরা প্রথম সেমিস্টারের ইউনিট 2, এখানে আমাদের যে সিলেবাস আছে সেখানে বিভিন্ন সাম্রাজ্য সমূহের কথা বলা হয়েছে, যে 1300 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে 100 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বিশ্বের 3টি গুরুত্বপূর্ণ মহাদেশ এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ, এই 3টি মহাদেশে বেশ কিছু সভ্যতা গড়ে উঠেছিল। সেই সভ্যতাগুলি সম্পর্কে আমাদের ধারণা কিন্তু লাভ করতে হবে। যেমন সেই সময়কালে যদি আমরা দেখি, এশিয়া মহাদেশে উল্লেখযোগ্যভাবে বিস্তার লাভ করেছিল 4টি সভ্যতা। একটি হচ্ছে ভারতবর্ষে মেহেরগড় সভ্যতা এবং ভারতবর্ষে সিন্ধু সভ্যতা। এছাড়া ইরাকে একটি সভ্যতার বিকাশ লাভ করেছিল, বর্তমান ইরাকে, যার নাম মেসোপটেমিয়া সভ্যতা বা সুমেরীয় সভ্যতা। এবং বর্তমান চীনে একটি প্রাচীন সভ্যতার বিকাশ লাভ করেছিল হোয়াংহো ইয়াংসি কিয়াং নদীকে কেন্দ্র করে, যার নাম চৈনিক সভ্যতা। কাজে আমরা আফ্রিকা মহাদেশের মধ্যেও কিন্তু বিকাশ লাভ করেছিল নীল নদকে কেন্দ্র করে মিশরীয় সভ্যতা। এবং অবশ্যই ইউরোপ মহাদেশে গ্রিক এবং রোমান সভ্যতা। এই সভ্যতাগুলির উৎপত্তি কীভাবে ঘটেছে, তাদের বিকাশ কীভাবে ঘটেছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের এই আলোচনার মধ্যে আসবে। আরেকটি বিষয়, যে এই রোমান যে সাম্রাজ্য, প্রাচীন ইউরোপের একটি উল্লেখযোগ্য সাম্রাজ্য ছিল প্রাচীন রোমান সাম্রাজ্য। এই রোমান সাম্রাজ্যের কীভাবে বিকাশ ঘটেছিল, সমাজ অর্থনীতির মধ্যে এই সাম্রাজ্য কী প্রভাব পড়েছিল, সেটাও কিন্তু আমাদের আলোচনার মধ্যে আসবে। আর অন্যান্য যে মহাদেশীয় সভ্যতা, তার সঙ্গে রোমান সভ্যতার কী যোগাযোগ গড়ে উঠেছিল, তার সার্বিক প্রভাব কী পড়েছিল, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের এই আলোচনার মধ্যে আসতে হবে। আর এই দ্বিতীয় ইউনিটের মধ্যে আরেকটি বিষয় আমাদের গুরুত্বপূর্ণ, যে দাস ব্যবস্থা। প্রাচীন যুগে রোমান অর্থনীতির ক্ষেত্রে দাসদের একটা বড় ভূমিকা ছিল। এই দাস ব্যবস্থার উদ্ভব কেন ঘটলো, এই দাসরা রোমান অর্থনীতিতে কী ভূমিকা গ্রহণ করলো, এটাও কিন্তু আমাদের উল্লেখযোগ্যভাবে কিন্তু দেখতে হবে। আর সেই সঙ্গে রোমান সংস্কৃতির যে বিবর্তন, সেই বিবর্তনের ক্ষেত্রেও তৎকালীন যে সমাজ ব্যবস্থায় কি বিবর্তন ঘটছে এবং রোমান অর্থনীতির পরিবর্তন করার ক্ষেত্রে দাস অর্থনীতি কতখানি ভূমিকা লাভ করছে, এটাও কিন্তু আমাদের দ্বিতীয় ইউনিটের মধ্যে করতে হবে। এবং আমাদের ক্লাস 11-এর ইউনিট 3, যেটা বলা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের, সেখানে বিভিন্ন শাসন ব্যবস্থার তৎকালীন বিশ্বের একটা তুলনামূলক আলোচনা করার চেষ্টা করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্যভাবে উঠে এসছে গ্রিসের নগর রাষ্ট্রের কথা। সেই সময়কালে গ্রিসে যে ছোট ছোট নগরকে কেন্দ্র করে প্রাচীন যুগে গ্রিক সভ্যতার মধ্যে যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল, যেগুলো গ্রিক পলিশ বলা হতো, সেই নগর রাষ্ট্র গড়ে উঠেছিল। সেই নগর রাষ্ট্র বলতে কী বোঝো, সেই নগর রাষ্ট্র সম্পর্কে ধারণা, তাদের উদ্ভবের কী কারণ ছিল, তাদের বৈশিষ্ট্য কী ছিল, কেন সেই নগর রাষ্ট্র ধ্বংস হলো, এটাও কিন্তু আমাদের আলোচনার মধ্যে আসবে। এবং সেই সঙ্গে আমাদের এই তৃতীয় ইউনিটের মধ্যে যে সাম্রাজ্য, সেই সময়কালে সাম্রাজ্য আত্মপ্রকাশ করলো, সেই সাম্রাজ্যের সংজ্ঞা কী ছিল, সাম্রাজ্য বলতে কি বোঝাতো, এবং এই সাম্রাজ্য ভারতবর্ষ ছাড়া কোথায় কোথায় গড়ে উঠল। যেমন ভারতবর্ষের প্রথম বৃহত্তম সাম্রাজ্য হিসাবে গড়ে তোলা হয় চন্দ্রগুপ্তের নেতৃত্বাধীন মৌর্য সাম্রাজ্যকে, যেটা আনুমানিক 323 খ্রিস্টপূর্বাব্দে যে সাম্রাজ্যটি ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছিল। এই মৌর্য সাম্রাজ্য গড়ে ওঠা এবং একই সঙ্গে আরেকটি সাম্রাজ্য সমসাময়িককালে গড়ে উঠেছিল আলেকজান্ডারের নেতৃত্বে ম্যাসিডনকে কেন্দ্র করে একটি সাম্রাজ্য, ম্যাসিডনীয় সাম্রাজ্য। সেই মৌর্য সাম্রাজ্যের সঙ্গে ম্যাসিডনীয় সাম্রাজ্যের কি তুলনা ছিল, এই সমাজগুলো কীভাবে প্রতিষ্ঠা করলো, বিকাশ ঘটলো, মৌর্য সমাজের সঙ্গে ম্যাসিডনীয় সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা। কারণ তৃতীয় অধ্যায় আমাদের স্পষ্টত বলা আছে বিভিন্ন সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা, কাজেই এটা আমাদের দেখতে হবে এই দুই সমাজের মধ্যে সাদৃশ্য কী ছিল, বৈসাদৃশ্য কী ছিল, সেটা উল্লেখ করা হবে। ঠিক একইভাবে রোমান সাম্রাজ্যের সঙ্গে ভারতবর্ষের গুপ্ত সাম্রাজ্যের কি তুলনামূলক আলোচনা করে দেখাতে হবে, দুই সাম্রাজ্যের মধ্যে কি সাদৃশ্য ছিল, কি বৈসাদৃশ্য ছিল, এই সাম্রাজ্যগুলি কেন গড়ে উঠল, সেটা কিন্তু উল্লেখযোগ্যভাবে আমাদের
উল্লেখ করতে হবে। আর দুটি সাম্রাজ্যের মধ্যে তুলনা আমাদের এই সিলেবাসের মধ্যে বলা আছে, মুঘল সাম্রাজ্যের সঙ্গে অটোমান সাম্রাজ্যের তুলনা। ভারতবর্ষে যে মুঘল সাম্রাজ্য গড়ে উঠেছিল 1526 খ্রিস্টাব্দে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর যে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, সেই মুঘল সাম্রাজ্যের সঙ্গে যে অটোমান তুর্কি সাম্রাজ্য, গোটা মুসলিমদের নেতৃত্বে যে অটোমান তুর্কি সাম্রাজ্য একসময় ইউরোপের বেশিরভাগ এলাকায় শাসন করেছিল, সেই বৃহত্তম সাম্রাজ্যের মধ্যে কী তুলনামূলক আলোচনা হয়েছে, অর্থাৎ ইউরোপের মুসলিম সাম্রাজ্য এবং ভারতবর্ষের যে মুসলিম শাসন, মুঘল শাসন, এই দুইয়ের মধ্যে তুলনামূলক আলোচনা আমাদের পড়তে হবে। এছাড়াও এই ইউনিট 3-র মধ্যে আরেকটি উল্লেখ করা আছে, চোল যুগের স্থানীয় শাসন ব্যবস্থা। দক্ষিণ ভারতের একটি উল্লেখযোগ্য শক্তি ছিল চোল সাম্রাজ্য। সেই চোল সাম্রাজ্যের সময়কালে বা চোলরা কীভাবে সেই সময়কালে তাদের শাসন ব্যবস্থা চালু করেছিল, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের উল্লেখ করতে হবে, তাদের স্থানীয় শাসন ব্যবস্থা কী ছিল। অর্থাৎ এই 3টে ইউনিটের মধ্যে আমরা কিন্তু তৎকালীন প্রাচীন যুগের ইতিহাস জানা থেকে শুরু করে পরবর্তীকালে বিভিন্ন সাম্রাজ্য গড়ে ওঠা, এগুলো কিন্তু আমরা পড়ব। আশা করি আমরা পরবর্তী যে ভিডিওগুলি আমাদের এখানে আসবে বা আপলোড হবে, এখানে অবশ্যই তোমরা দেখতে পাবে যে এখানে প্রতিটা ইউনিটের আলাদাভাবে ধরে এখানে আলোচনা করা হবে এবং এখানে চেষ্টা করা হবে আমি চেষ্টা করব তোমাদেরকে আরও পরিষ্কারভাবে টোটাল সিলেবাসের বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে ধারণা দিয়ে তোমাদেরকে সঠিকভাবে ইতিহাসের প্রতি আগ্রহ তৈরি করাতে এবং সেই সঙ্গে ইতিহাসের বিভিন্ন তথ্য তোমাদের সামনে সিলেবাস ভিত্তিক তথ্য তুলে ধরতে। কাজে তোমরা এই চ্যানেলের সঙ্গে তোমরা অবশ্যই থাকো এবং তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমরা বিভিন্নভাবে এই যে আমাদের সিস্টেম যেটা আছে এই চ্যানেলের, তোমরা সেই চ্যানেলের সিস্টেমটা তোমরা টোটালটাই তোমরা বাস্তবিকভাবে সেইভাবে তোমরা অংশগ্রহণ করে তোমরা তোমাদের ইতিহাসের দক্ষতাকে, তোমাদের একাদশ শ্রেণীর পরীক্ষায় তোমাদের রেজাল্ট কী করে আরও ভালো করা যায়, 80% থেকে 90% কী করে মার্কস পাওয়া যায়, তার চেষ্টা অবশ্যই আমি করব এবং তোমরা এর সঙ্গে